আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আইভি রহমানের সপ্তদশ মৃত্যুবার্ষিকী। কক্সবাজারে কিছুক্ষণের মধ্যে শুরু হবে মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। করোনা ও উপসর্গে ৮ জেলায় ৩৯ জনের মৃত্যু। দ্বিতীয় ডোজে টিকা নিতে এসএমএস ছাড়াই কেন্দ্রে ভিড় করছে মানুষ। রাজনৈতিক অস্থিরতায় আফগানিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে না, অভিমত বিশ্লেষকদের। এবং বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচে টি-20 সিরিজ খেলতে দুপুরে ঢাকায় আসছে নিউজিল্যান্ড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় নারকীয় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই দিনে মারা যান তিনি। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এদিকে তার জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবেও শোক শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা খুব বেশি অনুভব করি। উনি শুধু এই রাষ্ট্রের নেত্রী ছিলেন না, বিশেষ করে ভৈরববাসীর জন্য অত্যন্ত প্রাণপ্রিয় নেত্রী ছিলেন। আওয়ামী লীগ এই ক্ষমতায় থাকাকালীন আমরা এই বিচারের রায়টুকু দেখতে চাই, বিচারের কার্যকরিতা আমরা দেখতে চাই। আশা করছি বিজ্ঞ আদালত দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিবেন। কিছুক্ষণের মধ্যে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দ্বিতীয় দিনের মতো শুরু হচ্ছে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সোমবার শুরু হওয়া এই সাক্ষ্য গ্রহণ চলবে আগামীকাল পর্যন্ত। আদালতে মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসী সহ ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। সোমবার আদালতে হাজির করা হয়েছিল বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ ১৫ আসামিকে। গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এবিবিএন চেকপোস্টের সামনে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় টেকনাফ থানার ওসি প্রদীপ সহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন শারমিন শাহরিয়া ফেরদৌস। বিভিন্ন বিষয়ে ঘটনাস্থলের পুনরাবৃত্তি জেরা করেছেন এবং বাদীনি সে জেরা উত্তর দিয়েছেন। জেরার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোন দিকে মোড়টা নেই, কিন্তু এর আগে কিছু বলাটা ওয়াইজ হবে না। করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজে টিকা নিতে এসএমএস ছাড়াই বেশিরভাগ কেন্দ্রে ভিড় করছেন মানুষ। কোনো ধারণা না থাকায় টিকা কার্ডের তারিখ দেখে কেন্দ্রে আসছেন তারা। এতে কেন্দ্রগুলোতে চাপ বাড়ছে। তবে শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে ওঠার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নজিবুর রহমানের রিপোর্ট। প্রতিদিন প্রায় ১.৫ লাখ মানুষকে দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা। তবে এসএমএস দেখে নাকি টিকা কার্ডে দেয়া তারিখে কেন্দ্রে যাবেন তা নিয়ে বিভ্রান্ত অনেকে। দ্বিতীয় ডোজের তারিখ টিকা কার্ডে উল্লেখ থাকলেও এসএমএস না পেয়ে কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ফিরে আসতে হচ্ছে অনেককে। আবার অনেকে টিকা পাচ্ছেন কার্ডের তারিখের আগেই। আমাকে এরা টোকেন দিয়েছে, টোকেন হাতে লিখে দিয়েছে ২৩ তারিখ আসবেন। আমি ২৩ তারিখ আসছি, আজকে আসছি। এসএমএস আসে নাই। তাহলে আপনি আসছেন কেন? আমার সাথে সবাই আসছে এসএমএস, একই সাথে। আমার আসছে না। প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে, কিন্তু ঢাকার বাইরে টিকা প্রত্যাশীদের এসএমএস পাঠানো হচ্ছে টিকা দেওয়ার দিনেই। এতেও হয়রানির শিকার হচ্ছেন প্রবাসীরা। ৯টার দিকে মেসেজ আসে যে ২২ তারিখে টিকা, তো আমার তো বরিশাল থেকে আসা সম্ভব না ২২ তারিখ টিকা
তা আজকে আসছে আর কি। মেসেজ বারবার দেখি মেসেজ আসে না, কিন্তু কালকে সকাল 9:30 মেসেজ আসছে। মানে কিভাবে সম্ভব কালকে কুমিল্লার থেকে এই জায়গায় সকালে আইসা টিকা দেওয়া, আস্তে আস্তে তো আমার সন্দেহ হয়ে যাবো। তো আমি কালকে মেসেজ আসছে, আজকে 23 থেকে আমি আজকে আসছি টিকা দেওয়ার জন্য। টিকা কার্যক্রমের জটিলতা নিরসন সহ সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। কেউ যদি SMS এর নির্ধারিত তারিখটিতে এসে টিকা দিতে ব্যর্থ হন কোনো কারণে, তাহলে তিনি অবশ্যই পরের দিন সেই টিকাটি গ্রহণ করতে পারবেন। যিনি SMS-টি পাঠিয়েছেন হয়তো তার এন্ড থেকে এটি ভুল ত্রুটি হতে পারে, এবং দ্বিতীয় ডোজের টিকাটিও নিতে আসবেন, সেটি আমাদের টিকা কর্মীরা যারা টিকা দেবেন তারাও কিন্তু সেটি যাচাই বাছাই করে দেখে নেবেন। কাজে আমরা ছোটখাটো ভুল ত্রুটির জায়গাগুলোকে আমরা শতভাগ সঠিক রাখতে চাই। সকলের সহযোগিতা পেলে এটি অবশ্যই আমাদের পক্ষে করা সম্ভব হয়। সঠিক নির্দেশনা পেলে টিকা নিতে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, ATN বাংলা, ঢাকা। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যকার সময়ের ব্যবধান কমিয়ে আনার বিষয়ে চিন্তা করছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান। গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্য কারখানায় কাজ করা শ্রমিকদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিবন্ধন খোলা ছিল বিধায় নিবন্ধন করেছে, এমনও দিন গেছে 20 লক্ষ লোক নিবন্ধন করেছে। টিকা তো আমরা অতটুকুই দিতে পারবো যতটুকু আমাদের কাছে আছে, স্টকে আছে। এখন আমরা সেই দিকেও নজর দিয়েছি যে টিকা হাতে কতটুকু আছে সেই অনুযায়ী জানি নিবন্ধিত হয়, মানুষে যাতে এটা ভুল না বুঝে যে আমি নিবন্ধন করলাম এখনো বসে আছি। এইভাবে আমরা আগামীতে আর এসব আমরা করব না। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতায় দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষকরা। দুই দেশের ব্যবসা বাণিজ্যের পরিমাণ $2.86 লাখ বা 243 কোটি টাকা। নতুন নেতৃত্ব আসলে বাংলাদেশের ওষুধ, বিস্কুট এবং পোশাক রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শারফুল আলমের রিপোর্ট। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আফগানিস্তানের সাথে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা বাণিজ্য। বাংলাদেশের চেয়ে 4.5 গুণ বড় দেশটিতে বাংলাদেশি ঔষধ, তৈরি পোশাক, বিস্কিট সহ প্রক্রিয়াজাত খাবারের চাহিদা রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত অর্থবছরে প্রায় $3 লাখ প্রক্রিয়াজাত খাদ্য, $81,000 কাঁচ ও সিরামিক এবং $70,000 পোশাক রপ্তানি হয়েছে। তারা চাইবে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজারে বহির্বিশ্বের সাথে তার অবস্থান স্বাভাবিক হোক এবং তার আমদানি রপ্তানি সব সাধারণ চলুক, মানুষের জীবনযাত্রা ভালোভাবে চলুক। সুতরাং তারা চাইবে না যে বেশি দিন সমস্যা থাকুক। আমি মনে করি না যে আমাদের সাথে তাদের কোনো সমস্যা দেখা দিবে, কারণ আমাদের সরকার অর্থনীতিকে এবং রাজনীতিকে, আন্তর্জাতিক সম্পর্ককে আলাদা রাখছে। আফগানিস্তানে রপ্তানি তালিকা রয়েছে নুডলস, বিস্কিট সহ প্রক্রিয়াজাত খাবারও। 2020-21 অর্থবছরে দেশটিতে মোট $86 লাখ রপ্তানি পণ্যের মধ্যে $76 লাখ ওষুধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশটিতে বাংলাদেশি ওষুধের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যখনই ব্যাংকিং ব্যবস্থাপনা স্বাভাবিক হবে, বাংলাদেশের সঙ্গে এই ফার্মাসিউটিক্যাল ব্যবসা অনেক বেশি প্রসারিত হবে, যেটা ভারত তুলনামূলকভাবে সেখানে তাদের চেয়ে আমরা তুলনামূলক সুবিধা আমরা বেশি পাবো। আগেও কিন্তু তালিবানরা যখন ক্ষমতা ছিল তখনও বাংলাদেশ আফগানিস্তানের সাথে ব্যবসা করেছে। সো ভবিষ্যতে আমি মনে করি যে না করার কোনো কারণ আমি দেখছি না। আমরা আশাবাদী যে আমরা যেরকম সার্কের বাকি সব দেশগুলোর সাথে আমাদের একটি সুন্দর পরিবেশ আছে ব্যবসায়ী, এরকম পরিবেশ আমাদের আফগানিস্তানের সাথে হবে ইনশাআল্লাহ। 2020-21 অর্থবছরে আফগানিস্তান থেকে $2 কোটি পণ্য আমদানি হয়েছে বাংলাদেশে, যার মধ্যে রয়েছে বাদাম, ফল, জুস ও মশলা জাতীয় পণ্য। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। খুলনায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 2 সদস্যকে আটক করেছে সিআইডি। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। সিআইডি জানায়, খবর পেয়ে সোমবার ময়লাপোতা মসজিদের সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা হয় বারুদ, বোমা তৈরির সার্কিট ও জিহাদি বই সহ বিভিন্ন সরঞ্জাম। নাশকতার জন্য আটককৃতরা বোমা তৈরি করছিলেন বলে জানিয়েছে সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা নাশকতার পরিকল্পনা করছিল।
মাঠ পর্যায়ে ভুল বোঝাবুঝির কারণে বরিশালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ওই ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির সাথে দ্বিমত পোষণ করেছেন সচিবরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সাথে বরিশাল সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগ নেতাদের সমঝোতা বৈঠক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে একটি সমঝোতা প্রস্তাব আসে। যে অবস্থাটা যদি চলতে থাকে তাহলে তো দেশ এবং জাতির সবার জন্য সমস্যা। আমরা তাদের রাত 9টার সময় আমরা যাই, অল্প সময়ের মধ্যেই ব্যাপারটা তারা যেন উপলব্ধি করতে পারছে, আমরা উপলব্ধি করতে পারছি বিদায় ব্যাপারটা ওইখানে একটা সমাধান হয় আর কি। সবাই তো ফিল্ডে কাজ করতেছে, তো সবার মধ্যে তো একটা ইন্টারাকশন থাকতে হবে। তো এইটা বরিশালের ঘটনা আমরা এক্স্যাক্টলি জানি না কি ভিতরে, কিন্তু আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি, তোমরা নিজেরা বসে সব লেভেলেই বলা হয়েছে, মানে মেয়র বা কমিশনার বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে নিজেরা আগে বসে দেখো কেন এই ঘটনাটা হলো। সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছে। বরিশালে ইউএডওর বাসায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সঠিক পদক্ষেপ নিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে প্রশাসনের ভুল বোঝাবুঝি হতেই পারে। সোমবার রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এই বরিশালের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব যেটা সেটা পালন করেছে। রাজনীতিবিদরা রাজনীতি করেন, তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হতেই পারে সেই নিয়ে তারা যে সভা করেছে এটা সবসময় হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। আর এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। স্থগিত হওয়া সিলেট ৩ আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য ১ সেপ্টেম্বর শুধুমাত্র একদিন বিশেষ প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মেয়াদ শেষ হওয়া জেলা উপজেলা পরিষদ ও ইউপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করতে চায় নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সিলেট ৩-০ আসনের যে স্থগিত নির্বাচন ৪/৯/২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। যেহেতু ২৬ জুলাই থেকে ২ তারিখ পর্যন্ত একটা লম্বা সময় যারা প্রচার করেছেন গ্যাপ পড়ে গেছে, এই জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার করতে পারবে। ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, ফলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি বৃদ্ধির ফলে ফরিদপুর সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একই সাথে ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী গ্রামগুলোতে। ফরিদপুর থেকে সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। ফরিদপুরে এখন পদ্মা নদীর পানি কিন্তু বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগ্রিচর, চরমাধবদী এবং আলিয়াবাদের ইউনিয়নের পদ্মা তীরবর্তী গ্রামগুলো কিন্তু বেশিরভাগই প্লাবিত হয়েছে। এছাড়া ফরিদপুরের সদরপুর এবং চরবজ্রেশনের বেশ কিছু ইউনিয়নের কিন্তু কয়েকশো গ্রাম কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। তো আমরা বন্যার বিষয়ে কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদের বলেছেন যে বন্যা পরিস্থিতি অবনতি হলে তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন, আশ্রয় শেল্টার তারা খুলেছেন এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থাও তারা রেখেছেন। এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে নদী পদ্মার পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী ভাঙনও বেড়েছে। ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর এবং নর্থ চ্যানেল ইউনিয়নে কিন্তু পদ্মার নদী ভাঙন কিন্তু বেড়েছে। আমরা কয়েকটি গ্রামে গিয়ে দেখেছি, সেখানকার মানুষ কিন্তু পদ্মা ভাঙন এবং নদীর পানি বৃদ্ধির কারণে কিন্তু এখন চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচে টি-20 সিরিজ খেলতে দুপুরে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কিউএদের নিয়ে যাওয়া হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
সেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা। এর মধ্যে একাধিকবার করোনা টেস্ট করা হবে তাদের। কোয়ারেন্টাইন শেষে আগামী 27 আগস্ট থেকে অনুশীলনের কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। এছাড়া সুরক্ষা বলয় নিশ্চিত করতে বাংলাদেশ দলও আজ থেকে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী। 1 সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে 2 দলের টি-20 সিরিজ। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির কাছে দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র নামের একটি সংগঠন। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ধরনের দমন নিপীড়ন বন্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে চলমান সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেন, কোনো দেশকে এভাবে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়ে তার প্রতিকার না করে যুক্তরাষ্ট্র এভাবে চলে যেতে পারে না। তালেবানদের আর্থিক সাহায্যের ইঙ্গিত দিয়ে বেইজিং জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সাহায্য করতে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে। এদিকে আফগানিস্তান ইস্যুতে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইটে এই তথ্য জানান। এ অবস্থায় আগামী 31 আগস্টের মধ্যে মার্কিনি সহ অন্যান্যদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছে বিশ্ব গণমাধ্যম। পার্টেক্স খেলার খবর। কিংস্টনে দ্বিতীয় টেস্ট জিততে আজ পঞ্চম শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আরও 280 রান। পাকিস্তানের দরকার 9 উইকেট। চতুর্থ দিনে প্রথম ইনিংসে 3 উইকেটে 39 রান নিয়ে খেলতে নামে ক্যারিবীয়রা, কিন্তু শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে মাত্র 150 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। 6 উইকেট নেন শাহিন। মোহাম্মদ আব্বাস পান 3 উইকেট। এরপর ওয়ানডে স্টাইলে ব্যাট করে 27 ওভার 2 বলে 176 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 329 রান। জবাবে 34 রানে কায়রন পাওয়েলের উইকেট হারায় ক্যারিবীয়রা। দিন শেষে 1 উইকেটে 49 রান তোলে তারা। এর আগে 9 উইকেটে 302 রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। বৃষ্টির কারণে এই টেস্টের দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। 2 বছর পর আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো দিবালা। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের 3 ম্যাচের জন্য 30 সদস্যের দল ঘোষণা করেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরেনিমো রুই। এছাড়া সুযোগ দেওয়া হয়েছে অ্যাস্টন ভিলার ফরওয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং টটেনহামের সাবেক ডিফেন্ডার হুয়ান ফয়েতকে। তবে চোটের কারণে সুযোগ পাননি পিএসজি স্ট্রাইকার মাউরো ইকার্দি। শতভাগ ফিট নন বলে বাদ পড়েছেন সার্জিও অ্যাগুয়েরো। আর ক্যারিয়ারে প্রথমবারের মতো প্যারিস সেন্ট জার্মেইয়ের খেলোয়াড় হিসেবে আলবিসেলেস্তেদের হয়ে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। এর আগে বর্ণাঢ্য ক্যারিয়ারের পুরোটাই বার্সেলোনার খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন দলে ডাক পেয়েছেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।